রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার সংগঠক। সম্মানিত আমাদের এবং উপস্থিত আরো অন্যান্য ব্যক্তিগত সকলকে আমার প্রাণাল অভিনন্দন। আজকে আমরা এমন একটা দিনে এখানে আলোচনা করছি, এটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা বলতে পারবো না। কারণ আমরা যখন আলোচনা করছি তখন যে জুলাই বিপ্লব বিশ্ব মানচিত্রে বাংলাদেশ যে স্লোগানকে ধারণ করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন, আমরা জানছি সেই জুলাই সনদ যেভাবে ঐতিহাসিকভাবে কাঠগড় পিটিয়ে এটাকে প্রভাকাণ্ডা করে পড়া করা হয়েছে, আজকে সেটা আমি মনে করি সে ঐতিহাসিক কলঙ্কতে পরিণত হয়েছে। এই মুহূর্ত শেষ মুহূর্তের আমি সংবাদ দেখা পর্যন্ত দেখছিলাম সেখানে বিচ্ছিন্নভাবে এখনো জুলাই যোদ্ধাদের সাথে বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে, যেটা আমাদের কারোই কাঙ্ক্ষিত ছিল। এটার মূল কারণ আমাদের অ্যাডভোকেট সাহেব বলেছেন। আমি শুরু থেকেই যখন ছোট পরিসরে যেখানে আমরা দেশের বাইরে থেকে যতটুকু সম্ভব আমরা ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার থাকার চেষ্টা করেছি, বলাতে লেখাতে যতটুকু পেরেছি দেশের মানুষের সাথে বিদেশের থেকেও সংযুক্ত থাকার চেষ্টা করেছি, সেটা অনেকের মনোযোগের হিসেবে গেঁথে আছে। কিন্তু সেখানে একটি কথা আমরা বলতাম, আমার সাথে অনেক সময় অনেক সময় আমাদের বিশিষ্ট কূটনীতিক সাকিব আলী ভাই আমরা কথা বলেছি বিভিন্ন সাথে, তো সেখানে একটি কথা আমরা বারবার উচ্চারিত করতাম যে এই সরকার 5ই আগস্টের পর সবসময় বলতাম যে এই সরকার সবচেয়ে বড় সমস্যা ছিল আইডেন্টিটি ক্রাইসিস। তারা নিজেদেরকে কোনোভাবে বিপ্লবী সরকার, কোনোভাবে সাংবিধানিক সরকার, কোনোটাই তারা প্রকাশ করতে পারেনি। এটা ছিল সবচেয়ে দুর্ভাগ্য। আজকের এই পরিস্থিতি দিনে দিনে তাদেরকে এখানে নিয়ে আসবে, সেটা আমরা আগেও ভেবেছিলাম এবং যা ভেবেছিলাম তাই হয়েছে। ভবিষ্যৎ আগামী যে কয়টা মাসই তারা থাকুক বা কতদিন থাকতে পারবে সেটা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ এবং প্রশ্ন উত্থাপিত হতেই পারে। কিন্তু যত দিন যাবে তা আরো বেশি সংকটে এবং ইয়েতে পরিলক্ষিত হবে। কারণ এই আইডেন্টিটি ক্রাইসিস যে একটু আগে যে বললেন যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তিনি বলে গেলেন যে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া, আমরা এই সংবিধানকে যখন লালন করে যে একটা 106 যে আদালত থেকে যে মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে বলে দাবি করে, সোজা পথটাতে না গিয়ে তারা পাকা পথে গেল, তখন এই বিচারপতিরা সেনা হেফাজতে ক্যান্টনমেন্টে কেউ পালিয়ে কেউ ওখানে লুকিয়ে ছিল, কে গ্যারান্টি দিবে যে ওই স্বাক্ষরগুলো তাদের সঠিক ছিল? যারা স্বাক্ষর করেছে সেই 106 যে মতামতে, তখন তো বিচারপতিরা পলাতক ছিল, সবাই ছিন্ন বিচ্ছিন্ন ছিল, বিচার বিভাগ ফাংশনাল ছিল না। কিন্তু সেখান থেকে এনে বললো এইটার আলোকে এটা চল, তাহলে এটার আলোকে এটা চললে আমরা যেটা ভাবছিলাম যে সংবিধান মেনে যেহেতু যে জায়গায় বিপ্লব হয় না এটা স্বীকৃত, সেভাবে বিপ্লব হলো। এই সরকার প্রথমেই তো সংবিধান ভেঙে সংবিধান রক্ষার শপথ নিল। সেটাই তো আমরা সেদিনই তো অবাক হয়ে গেলাম যে যেহেতু শপথ বাক্য অনুষ্ঠানে তো এই কথা বলতে হয় যে আমরা এই সংবিধানের রক্ষক, বাহক, ধরন, রাগ, অনুরাগ সব কথাগুলো যেটা ফরম্যাটে লেখা হয়, কিন্তু অথচ একটা বিপ্লবী সরকার ছিল, এটা একটা বিপ্লবের মাধ্যম দিয়ে সরকার ছিল, এটা গতানুগতিকভাবে একটা নির্বাচনের জন্য, যেভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার আদায়ের জন্য সুনির্দিষ্ট কোনো একটা দাবির প্রেক্ষিতে সরকারের পতন ঘটেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, বা তত্ত্বাবধায়ক সরকার চাই, বা আমরা নির্বাচন চাই, যেহেতু এটা সামগ্রিকভাবে বৈষম্যের বিরুদ্ধে সকল ছাত্র জনতা এই 18 কোটি সকল মানুষের অংশগ্রহণে যেহেতু এই বিপ্লব সংগঠিত হয়েছিল, সুতরাং সেখানে তো এটা সাংবিধানিক ধারাবাহিকতার বিষয়টা সেখানে থাকে না। সাংবাদিক ধারাবাহিকতা এসে তারা না হলো ঘটকা না হলো ঘাটটা কি এক প্রভাব আছে, ঠিক ঘটনাটা সে জায়গায় এসে আটকে গেল। এখন ইউনুসের ছেড়ে দেওয়া কাজে আপনি যদি ছেড়ে দেওয়ার কাজে হয় তাহলে আমাদেরকে স্বপ্ন দেখালেন কেন? আপনাকে দায়িত্ব নিতে অনুরোধ করা হয়েছিল, আমরা নিজেদেরকে সৌভাগ্য মনে করেছি, নিঃসন্দেহে সেটা আমরা অস্বীকার করবো না, কিন্তু সেটার অর্থ তো এরকম ছিল না
যে আপনি আমাদেরকে মাঝপথে রেখে আপনি আমাদেরকে রেখে চলে যাবেন? আপনার তো ক্রেডিটের রাজনীতিতে আপনার করার কথা না। আপনি ঘোষণাপত্র নিয়ে ঘোষণাপত্র নিয়ে একটা তাল বাহানা করে ঠিক এরকমই একটা অনুষ্ঠানের আয়োজন করলেন। সেখানে আমরা সেই ঘোষণাপত্র থেকে কি পেয়েছি? সেই ঘোষণাপত্র দিয়ে আজকে সবাই কষ্ট হচ্ছে। সেই ঘোষণাপত্র কি আমরা খাবো না গায়ে দিব না গলায় মানে ঝুলিয়ে হাঁটবো? কি অ্যাচিভ করলো জাতি? কিছুই সেখানে অ্যাচিভমেন্ট করলো না ঘোষণাপত্র একটা বলে। আজকে আবার জুলাই সনদ হচ্ছে। আবার কি আজব কথা, জুলাই সনদের যে কথা, যে দলের কথা বলা হচ্ছে, সবাই ঐক্যমত্য কমিশনে গেলেন, এত বিজ্ঞজনেরা সেখানে বসবে, এত আলোচনার প্রয়োজন নাই। বারবার আমাদেরকে বলা হচ্ছে বিশাল কোয়ান্টিটি, আমরা তো 84টার ভিতরে এতটার ভিতরে 86টা 84টা মেনেছি, আমাদের প্রয়োজন নেই 86টা, আমাদের মৌলিক 5টা 7টা দরকার। ওই জায়গাতে তো এক কথা না, ওই জায়গাতে তো ঐক্যমত্য নাই, ওই জায়গাতে তো নোট অফ ডিসেন্ট আছে। তাহলে সেই জায়গাতে সেই প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের জায়গায় আছে, সেই গণভোটের জায়গায় আছে, যে যে জায়গাগুলোতে আমাদের প্রয়োজন আপনারা সেই জায়গাতে দিয়ে আপনি আমাকে বলছেন যে আমাদের সিএসিটার সাথে একমত হলো। তাহলে সেই সিএসিটা দিয়ে আমি কি করব? আমাদের জাতির জন্য তো আরো বড় আমাদের আশা ছিল, কিন্তু ছোট পরিসরে তারপরে যে সবার অংশগ্রহণে, সবার প্রচেষ্টায় যে জায়গাটাতে আমরা আসলাম সেটাও তো আমরা একমত হতে পারলাম না। তারপরে কি আসলো? সে প্রফেসর ইউনূস সাহেব ওনাদেরকে ডাকলেন, ডেকে উনি একটা গ্রিন সিগন্যাল দিলেন, তবে ঠিক আছে নোট অফ ডিসেন্ট দেন, নোট অফ ডিসেন্ট দিয়ে ওইটা ইয়েতে যাবে, গণভোটে যাবে। আর তাদের ঠিক আছে গণভোটে যাক, সেটা ভালো কথা, কিন্তু সবচেয়ে মারাত্মক কথা ওই জায়গায় গণভোটে যদি এটা হ্যাঁ জয়যুক্ত হয়ও তারপরেও নাকি নোট অফ ডিসেন্ট সেখান থেকে প্রত্যাহার হবে, তাহলে গণভোটে যাওয়া দরকার। যদি কথাটা এরকম হতো যে ঠিক আছে আপনাদের নোট অফ ডিসেন্ট থাকলো, কিন্তু গণভোটে যদি সেটা যদি না টিকে তাহলে আর নোট অফ ডিসেন্ট সেখানে আর কার্যকর থাকবে না, তাহলে মনে করতে সেই গণভোট থেকেও আমাদের পাওয়ার কিছু আছে। এখন তো আমরা সেই গণভোট থেকেও কিছু পাবো সেটাও তো আশা করি। তাও আবার এবার নির্বাচনের দিন সেই গণভোটের মানে কার্যকারিতা কি থাকবে? আমি এনগেজমেন্ট করলাম, আমি আর্ট করলাম, কিন্তু আমি কাবিন টেস্টি করলাম, আমার ইন্টেনশন নেই। তাহলে তো মানুষ এই ইন্টেনশনগুলোকে বুঝে যাচ্ছে, মানুষটা এত বোকা না। এখন আরেকটা জেনারেশন তৈরি হয়েছে, ম্যাগে 54 বছরের বাংলাদেশ আজকে এখানে দাঁড়িয়েছে। সুতরাং আমরা যদি বলি যে না আমরা এটার ভিতরে খুব আমাদের সদিচ্ছা, আমরা খুবই সংস্কার চাই, আমরা খুবই সংস্কার প্রিয়, সংস্কার মোদী, সংস্কার প্রেমী, আমাদের সেটা প্রুভ করতে হবে। আমরা বলছি আমরা 1 কোটি মানুষকে চাকরি দেবো, হাসিনাও বলেছে ঘরে ঘরে চাকরি দেবো। এখন আপনি মানুষ জনগণ কিন্তু এখন আর সেটা চায় না, জনগণ আমাদের দিকে তাকায় থাকে যে আমরা কি করছি, কি করব নয়, কি করছি। জনগণ এখন সব রাজনৈতিক দলগুলোকে সেভাবে দেখছে, কি করেছে, কি করছি, কি করবে, সেই জায়গায় মানুষ আর ওই আশার জায়গায় মানুষ যেতে চায় না। জুলাই সনদ করবেন, সেটার আইনগত ভিত্তি দিবেন না, এটা তো করার দরকারটা কি? ইউনূস সাহেব যদি এত ভয় পান পদত্যাগ করুন। আমি মনে করি নির্বাচন যদি এখন শেষ মুহূর্তে আসি, যদি আমাদেরকে নির্বাচনটাকে নিয়ে যদি মানে সব ছেড়ে গোলানো আমাদেরকে দিয়ে যদি ওই নির্বাচনের মানে ওই টানেলে ঢুকিয়ে দেওয়া হয় কোনো কিছু না করে, তাহলে আমি মনে করি আপনার থাকা দরকার, এই সরকারের থাকা দরকার। নির্বাচনকালে সরকারি হোক, নির্বাচনের কোন জায়গাতে সংবিধানের কোন জায়গায় লিখে আছে যে স্পিকার পদত্যাগ করলে সেটা কোন সংবিধান আলাপ হয়েছে? সংবিধান ভেঙে দেওয়ার পর সেই 90 দিন ভিতরে নির্বাচন কোথায়? তারপর আপনারা সেই সংবিধানকে মাথার উপরে ধরে রাখছেন যে না ঠিক আছে এটা তো আল্লাহ কোরআন শরীফ, এইটাকে তো আর কিছু করা যাবে না। কালকে শুনলাম আর রিয়াজ সাহেব বলতেছিলেন যে এই জুলাই সনদ আর সংশোধনযোগ্য না, তাহলে নতুন আরেকটা কোরআন শরীফ আসলো। তো এই জায়গায় আবার এখন বললো যে পঞ্চম সংশোধনী এই মাত্রই বললো, কিছুক্ষণ আগে বললো যে আবার কি পঞ্চম ধারাকে আবার পরিবর্তন করা হচ্ছে। গতকালকে বললেন কি, আজকে বললেন কি, নিজেরাই নিজেদের জায়গায় থাকতে পারেন না। এখনো তাদের সম্পর্কে বিভিন্ন অভিযোগ শোনা যায়, ওনারা যারা ক্ষমতায় আসবে আপকামিং গভর্নমেন্ট তাদের সাথে সমঝোতা করছেন, বড় বড় পদে, শুধু সেভের চিট না, তাদের সাথে দেড়বার দরবার চলছে। হ্যাঁ, বড় বড় পদে কিভাবে তারা আসীন হবেন। আবার বড় দল, আমরা স্বীকার করি মুক্তিযুদ্ধের স্বাধীনতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের অগাধ ভালোবাসা, ওনার আদর্শকে অনুসরণ করি, বহুদলীয় গণতন্ত্র, উনি আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছেন, কিন্তু সেটা তো লাইসেন্স দিই না। সেটা তো আজকের এই বিএনপির ভেতরে সেই জিনিসগুলো যদি ফুটে না উঠে, জনগণ তো সেই জায়গা থেকে মুক্তি দিয়ে দেবে। আজকে আমরা এই মঞ্চে এখানে আরো জায়গায় বিভিন্ন ফোরামে যে আলোচনাগুলো আমরা শুনি বুঝি, বা ওই দল নিয়ে, হ্যাঁ আমাদের পছন্দের দলটা নিয়ে যে তাকে আমরা পছন্দ করি, হয়তো আমরা
দলীয়ভাবে অ্যাক্টিভলি সক্রিয় রাজনীতি করি না, কিন্তু আমরা পছন্দ তো করি। যখন আমাদের সে দলগুলো নিয়ে কথা ওঠে, বিভিন্ন কথা আলোচনা, তাদের ইন্টেনশন উদ্দেশ্য নিয়ে যখন কথা বলে, তখন তো আমাদের মনে দুঃখ তো লাগে, কিন্তু তারপরেও তো তাদের ভিতরে কোনো বোধোদয়ের ভিতরে নাই। সব কিছুর পরে তারা জনগণের প্রত্যাশাকে কখনোই পালন করে না। তারা ঠিক এখনো ওই একই স্লোগান, রাজাকারের বাচ্চা। এক রাজাকারের বাচ্চায় স্লোগান দিয়ে এই বাংলাদেশের পুরো জিনিসটাকে চেঞ্জ করে দেবে। তারপরে সে একই কথা, একই জিনিস, একই বৈরিতা, সে একই আওয়ামী লীগের আমলের মতো কথা, একই রকমের দৃষ্টিভঙ্গি, একই চিন্তা, একই বয়ান, সবকিছু যদি এভাবে মিলে যায়, তারা যদি এভাবে ইতিহাসের আস্থা করে সৃষ্টি হয়। এই যে নির্বাচনের কথা বলছে, হলো নির্বাচন, আসেন ক্ষমতা, আপনি আমাকে বলেন তো কি গ্যারান্টি আছে আপনি 1 বছর স্ট্রাগল করতে পারবেন? সাস্টেনেবল গভর্নমেন্ট হবে? কিভাবে হবে? কোনোভাবেই তো হবে না। কারণ আপনি আসলে যখন গণতান্ত্রিক ধারা আপনার এইভাবে করেন বা ভোটের মাধ্যমে করেন, এই ভোটটা যে অংশগ্রহণমূলক হবে, এই যে ইউনুস তো খুবই স্বপ্ন দেখিয়েছিলেন, শ্রদ্ধা রেখেই বলতে চাই, এটা খুব জাঁকজমকপূর্ণভাবে হবে। আবার বলছেন আগামী নির্বাচন বিশ্বের মানচিত্রের সেরা নির্বাচন হবে। আজকের মতো যদি এরকম নির্বাচন, মানে জুলাই সনদের অনুষ্ঠান যারা বয়কট করেছে, নির্বাচন যদি এভাবে বয়কট করে, আপনি কি শুধু একটি দল, দুইটি দলকে নিয়ে নির্বাচন গেলেই সেটা বিশ্ব দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে? আচ্ছা, আমি মনে করি যদি নির্বাচনে পারে না আমাদেরকে এরকম একটা জাতিকে অন্ধকার ঠেলেই দিতে চান, তাহলে নির্বাচনকারী সরকার গঠন করেন, আপনার নেতৃত্বে কোনো নির্বাচন হোক, এটা আমরা চাই না। আমরা স্পষ্ট দাবিটা হলো যে এটা যে কথাগুলো বলেছে সে কথাগুলো যে রাখতেন। আপনি তো বলেছিলেন যে বিচার, আপনি তো বলেছিলেন সংস্কার, আপনি বলেছিলেন আপনি এখন একটা নামটা আসতে বিচার দিলেন, বিচার কার্যকারিতা তো হলো না। বিচার কার্যকর যদি না হয় তাহলে কি হলো? সংস্কার কথা বললেন, সংস্কারের আইনি ভিত্তি হলো না, তাহলে সবকিছু আদা বানা হলো। শুধু নির্বাচনটাই পরিপূর্ণভাবে দিতে চান? অবশ্যই সংবিধান মেনে যদি সরকার গঠিত না হয়, তাহলে নির্বাচন কমিশনের যে গঠিত হলো, যে নির্বাচন কমিশন বর্তমানে ফাংশন করছে, তারাও অবৈধ। তারা ভুলে যান কেন? যদি অতীতের 2জন নির্বাচন কমিশন, 3জন নির্বাচন কমিশন যদি জেলে যেতে পারেন, ওনারা কি মানে এসি রুমের ভিতরে সারা জীবন পড়ে থাকতে পারবেন? ওনারা তো আগের মতো কথা বলছেন, ওনারা এক শাপলা নিয়ে কত কি বিচিকিৎসা করছে, তাদের তফসিলে নাই, তাদের গেজেটে নাই। আরে ভাই, একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা দেন। আমরাও তো বলবো না, কোথাও বলিও না, আমরাও বলতে চাই না যে না শাপলা দিতে হবে জাতীয় প্রতীক, কিন্তু আপনাকে দেখাতে হবে জাতীয় প্রতীক শাপলা কোনোভাবে নির্বাচনী মানে মার্কা হিসাবে ব্যবহার করা যাবে না। এটা আমার রাষ্ট্রের কোনো বিধি বিধান এর আগে ইতিপূর্বে এটা ছিল কিনা, যদি না থাকে ব্যাখ্যা না, তাহলে আপনি এটাকে হয় ব্যাখ্যায়িত করেন, না হলে বুঝিয়ে নেন, কিন্তু আপনি গায়ের জোরে বলে দিলেন যে না এটা হবে না, আপনাকে আমি যেটা দিব সেটাই নিতে হবে। তাহলে তো সেই আগের নির্বাচন কমিশনারদের ইয়েটা কি ছিল? আপনারা বলছেন যে সংবিধানে যা আছে তা বলবো, আপনার পিয়ার পদ্ধতি বলছেন থেকে সেটা তো বুঝি না, সংবিধান নাই। সংবিধান তো নির্বাচনের কথা লিখা থাকে, সংবিধান তো পদ্ধতির কথা লিখে থাকে। পদ্ধতি তো ঠিক করা হয় আপনার জনগণের মনের ইচ্ছার কারণে, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে। এখন সেটা নিয়েও গণভোট হতে পারবে, গণভোট তো বলবেন যে সংবিধানের উপরে না, তারপরে নির্বাহী আদর্শ সরকারের উপরে না, জন অভ্যুত্থান সংবিধানের উপরে না, বিপ্লব সংবিধানের উপরে না। সংবিধানের উপরে কি সেটা জানতে চাই। সংবিধানটা কি করলে, মানে কোন মেথডে করলে সেটা পরিবর্তনযোগ্য, আমি সেটা তো বুঝতেছি না। তারপর আবার এসে লাগাই দেয় যে সংবিধান জুলাই সনদ করা হলে সংবিধানে নাকি মুক্তিযুদ্ধের চেতনা চলে যাবে। মুক্তিযুদ্ধের চেতনার সাথে জুলাই সনদের সাথে কোনো সাংঘর্ষিক কোনো ধারা এখন পর্যন্ত আমার নজরে পড়ে নাই, কিন্তু কেন সেটাকে সাংঘর্ষিকভাবে একটা সুকৌশলে সেটাকে আসতে মানুষের মনোজগতে হিট করার জন্য মুক্তিযুদ্ধকে এনে জুলাই সনদের সাথে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এগুলো তো কখনো কোনোদিন শুভ লক্ষণ না। আমি মনে করি যারা মনে করছে যে নির্বাচন দিলে আমরা নির্বাচনের সরকার গঠন করব, সরকার গঠন করলে আমরা রাষ্ট্র ফাংশন করতে পারবেন না। এটা নাম আওয়ামী লীগ, এটা নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং ভারত, আপনি নির্বাচিত হন, আপনার উপর কিভাবে আসর করবে আপনি দেখেন, কিভাবে আপনাকে প্রতিদিন একটা সেকেন্ড, ওই যে আরেকটা নির্বাচনের সময় এরকম হাজিরা বলেছিল 1 মিনিটও ইয়েতে শান্তিতে থাকতে দেওয়া হবে। এখন আপনাকে তাদের পিঠ পাচানোর জন্য তারা হয়তো এখন কৌশলে বলছেন যে না ঠিক আছে, হ্যাঁ নির্বাচন হোক, নির্বাচন হলে তারা এই বিএনপির উপরে কি ধরনের ডিস্টার্ব, ইউনুস সাহেবকে যদি ডিস্টার্ব করতে পারে, একটা বিপ্লবকে যদি নষ্ট করতে পারে, বিপ্লবের 1 বছরের মাথায় যদি এত ঝটিকা অভিযান করতে পারে, এত মিছিল মিটিং করতে পারে, যখন দেশে একটা নির্বাচনকালীন সরকার আসবে, একটা রাজনৈতিক সরকার আসবে, তখন তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করার অনেক কিছুই থাকবে। যেখানে বিপ্লব, কারণ আমাদের জন্য সবচেয়ে উপযোগী ছিল এত বড় একটা বিপ্লব, এত বড় একটা অভ্যুত্থান স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের পরে যদি আমরা দেখে থাকি তাহলে এটাই ছিল। এইটাকে যেখানে আমরা ধারণ করতে পারিনি, এইখানে যেটা আমরা ওন করতে পারিনি, এটাকে যারা আমরা 90-এর সাথে ওইটার সাথে সেটার সাথে তুলনা করি,
তাহলে এটা কখনো হয় না। এটা কখনো হয় না। এটাকে কেউ কেউ আবার 111-এর সাথেও তো তুলনা করে। সে সময় কি এত রক্তপাত হয়েছে, এত মানে মানুষের অংশগ্রহণ ছিল? তাও তো তখনকার প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। তখন এই যে বিএনপি আমাদের সকলের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি তো দেশ থেকে পালায় যাননি। উনি মানে পদত্যাগ করে, তেলকা থেকে পদত্যাগ করে উনি পল্টনে এসে ভাষণ দিয়েছেন, হাসিনা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। পার্থক্য এখানে। তো সুতরাং সেটার সাথে এটা মেলালে তো কখনো লাভ হবে না। সেটা ছিল সুনির্দিষ্ট একটা তত্ত্বাবধায়ক সরকারের দাবি, আর এটা ছিল পুরো রাষ্ট্র ব্যবস্থা সরকারের মানুষের মানে দীর্ঘদিনের ক্ষোভ। এখন যেটা যেই ক্ষোভের প্রেক্ষিতে 18 বছরের প্রবঞ্চনা, জঞ্জাল, ব্যথা, যেটাকে বুক থেকে নিয়ে যে আওয়ামী লীগের যে অপশাসনের বিরুদ্ধে মানুষ যে খুশে উঠেছিল, একই অপশাসন যদি এখন যে কোনো রাজনৈতিক দলে যদি কণ্ঠ থেকে সেটা প্রতিধ্বনিত হয়, তাহলে আপনি প্রত্যাখ্যাত হবেনি। সেটা আজ হোক, কাল হোক, আবার আপনাকে আরেকটা বিপ্লব মুখোমুখি হতে হবে। হ্যাঁ, হয়তো আমরা বলবো বিপ্লবে এরকম আর বাংলাদেশে হবে না, তার মানে রক্তকই হবে না। বিপ্লবের ধরন, ধারণ, আকার, প্রকৃতি, গন্ধ, শুক্রার সব রকম একরকম হয় না, একই ফ্লেভারে বিপ্লব হয় না। বিপ্লবের গতিধারা বিভিন্ন পরিবর্তন হতে পারে। নীরব বিপ্লব আছে, সরব বিপ্লব আছে, বহু রকমের বিপ্লবে আছে। সুতরাং আমরা যদি এখনই মানে সব মানে বুঝতে থাকি যে না, আমরা আর বিপ্লব ফেস করতে হবে না, বাংলাদেশে আমরা অতিরিক্ত হয়ে গেছি, বাংলাদেশে আনচ্যালেঞ্জ এখন আর কোনো কিছুই থাকবে না, আমরা কোনো কিছুই এখন আর অপ্রতিরুক্ত নয়, কেউই মানে বাংলাদেশের জন্য কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক মত, কোনো রাজনৈতিক ব্যক্তি একেবারে সারা জীবনের জন্য প্রাসঙ্গিক নয়। এটা এই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে গেছে। এখন আপনি এক ধারায় চলবেন, এটা এখন আর কেউ ভাবে না। এখন ভাবেন সবাই, সব জনগণ চায় যে না, এক সময় আমিও প্রধানমন্ত্রী হবো, এক সময় আমিও একটা রাষ্ট্র কাঠামোয় আমি নেতৃত্ব দেবো, আমার দল নেতৃত্বে উঠে আসবে, নতুন নতুন ফুল পরিস্ফুটিত হবে। এখন চলে গেছে মানুষের চিন্তা ধারণা, এখন তরুণদের ভাবনার টাকাটা চলে গেছে ওখানে। সুতরাং আমরা যদি সেই পুরানো বাইনারি ধারার আগের রাজনীতি, আমরা যদি একই পদ্ধতি রাজনীতি 90 দশক, 80 দশক, 90 দশক, তারপরে 2000, 2005 যে পর্যন্ত আমরা যে রাজনীতিগুলো করেছি, তারপর হাসিনা যেটা করেছে, আপনি সেই দখল, সেই আপনার লুট, সেই মাফিয়াতন্ত্র, একই প্যাটার্নের রাজনীতি হবে। আপনাকে স্লোগানের পরিবর্তন আনতে হবে, আপনাকে সেন্সের পরিবর্তন আনতে হবে, আপনার মেসেজে পরিবর্তন আনতে হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন আনতে হবে। আপনি কি বলতে চাচ্ছেন আর কি বুঝতে চাচ্ছেন, মুখে যা বলছেন অন্তর তা বলছে কিনা, মানুষকে সেটা রিড করাতে হবে। এত বোকা ভাবার দিক এখানে শেষ হয়ে গেছে। সব শেষে বলবো আমরা, হ্যাঁ, আমাদের ভেতরে অনেক হতাশা আছে, হতাশা থাকবে, কিন্তু আমাদের এই সরকারের এখন কি করার আছে সামনে, আমি ওদেরকে নিয়ে খুব বেশি ভালো একটা নির্বাচন আশা করতে পারি না। যেখানে তাদের এই নির্বাচনের এই যে একটা জুলাই সনদের একটা অনুষ্ঠান, যারা এই দিনেও যারা যুদ্ধ মানে আমাদের জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, তাদেরকে রাস্তায় নামতে হয়েছে, তাদের পরিবারকে সেখানে গায়ে হাত তোলা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, মুগ্ধর বাবাকে দেখলাম আমি সেখানে স্টেটমেন্ট করছেন। হ্যাঁ, তো সবাই এই জায়গায় যে এখানে এত ভাবে একটা সনদ করা গেল না, এই 7-8 মাস আলোচনা করেও মানে ফলাফল হলো 00। সেখানে একটা ভালো নির্বাচন এই সরকার করবে, একটা ক্রেডিবল ইলেকশন করবে, এটা অন্তত আমরা মনে করি না। তারপর আমরা মনে করি যে আমরা যারা এখানে সবাই সজাগ আছি, আমাদের সবাই দৃষ্টি খোলা থাকবে, জনগণের দৃষ্টিও খোলা আছে, যেহেতু মাফিয়াতন্ত্র, হাসিনা যতই করুক সেই মাফিয়াতন্ত্র এখানে ফিরে আসবে না। এখানে আমাদের অনেক সাহসী সেনা কর্মকর্তারা আছেন, যারা দেশের জন্য অনেক অবদান রেখেছেন, তারাও সজাগ আছে, সাংবাদিক ভাইরা সজাগ আছে। তারপরে আমাদের ম্যাডাম যারা এই রাষ্ট্রবিজ্ঞানকে নিয়ে যাদের গবেষণা, ওনারা আমাদের চেয়ে আরো ভালোভাবে সুন্দর করে বলতে পারবেন। যদিও রাষ্ট্র নিয়ে এতভাবে বলার সুযোগ আমার নাই, আমি বাংলায় পড়ালেখা করি, বাংলায় ছাত্র আমি, তো সুতরাং আমি তারপর আমার ভাবনায়, আমার বক্তব্যে যদি কোনো ভুল বা কোনো অসঙ্গতি থেকে থাকে, আমি আশা করি আমার ম্যাডাম সেটাকে সংশোধন করবেন, হ্যাঁ, সেটা বোঝাবেন। আর যদি আমার বক্তব্যগুলো সঠিক থাকে, তাহলে তো অবশ্যই সেটা আমি মনে করি যে সেটা আমরা চিন্তা করতে পারবো। আর সবশেষে আমরা একটা কথাই বলি, সমাজ বাংলাদেশ অবাক, পৃথিবী অবাক, তাকিয়ে জোরে পড়ে মরে থাকা তো মাথা নেওয়া নয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।